হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যেটার ঘটনা প্রতি মিনিটে আপনাদের গা শিউরে উঠতে বাধ্য করাবে। তো চলুন আর সময় নষ্ট না করে গল্পটা শুরু করা যাক। তো মুভির শুরুতে আমাদেরকে বলা হয় যে অপরাধী লোকেরা সমাজে সাধারণ মানুষের মধ্যে বসবাসের যোগ্য নয়, সে কারণে তাদের জন্য সাধারণ মানুষদের থেকে দূরে আলাদা একটা জায়গা বানানো হয়। সেই জায়গাটা এক বিশাল মরুভূমির মাঝে অবস্থিত ছিল, আর যে বা যারা এখানে অপরাধ করার কারণে নিয়ে আসা হতো তাদেরকে ব্যাট ব্যাচেস নামে জানা যেত। এখানে প্রত্যেক আসামিদের আইডেন্টিফাই করার জন্য আলাদা আলাদা কোড দেওয়া হতো। এই জায়গায় আসামিদের দুটো গ্রুপে বিভক্ত করা হয়। একটা গ্রুপ নর্মাল মানুষদের জন্য ছিল, যেটাকে কমফর্ট গ্রুপ নামে জানা যায়, আর অন্যটা মানুষ খেকো লোকেদের জন্য ছিল, যেটাকে ক্যানিবাল গ্রুপ বলা হয়। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনেছেন, মানুষ খেকো লোক। যাই হোক, এরপর এখানে একটা পুলিশের গাড়ি আসে, যেটার মধ্য থেকে দুটো পুলিশ অফিসার নামে আর একটা মেয়েকে সেই জেলের মধ্যে ছেড়ে দিয়ে সেখানে থেকে চলে যায়। এই জেলের মধ্যে 5000-এর থেকেও বেশি আসামি ছিল, আর তারা যাতে সেখানে থেকে পালাতে না পারে সেই জন্য সেই এলাকার চারিদিকে অনেক উঁচু উঁচু স্টিলের দেওয়াল বানানো হয়েছিল। এখন যে মেয়েটা এখানে নতুন এসেছিল তার নাম আরলান ছিল। এরপর সে যখন এখানে থেকে ভিতরের দিকে যেতে শুরু করে তখন সেখানে একটা নোটিশ বোর্ড দেখতে পায়, যেখানে লেখা ছিল এর পরের এলাকা আমেরিকার অধীনে নেই, আর এটার পরে থেকে কোনো মানুষের সাথে যদি কিছু হয় তাহলে সেটার জন্য আমেরিকা পুলিশ দায়ী হবে না। এরপর আমরা আরলানের হাতে একটা কাগজ দেখতে পাই, যেখানে ইংলিশে লেখা ছিল ফাইন্ড দ্য ড্রিম, ফাইন্ড দ্য কমফোর্ট। আর এটা সেই জায়গাটা ছিল যেখানে সমস্ত নর্মাল ব্যাড ব্যাচেসরা থাকতো। এরপর আরলান যখন কিছু দূর এগিয়ে যায় তখন সে তার সামনে একটা গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যেটা খারাপ ছিল। আরলান মরুভূমির তীব্র রোদ থেকে বাঁচার জন্য সেটার মধ্যে কিছুক্ষণ রেস্ট নেয়। তখনই আমরা দেখতে পাই দূরে থেকে একটা গাড়ি তার দিকে এগিয়ে আসছিল, আর যতক্ষণে আরলান সেটার ব্যাপারে জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আর তারা তাকে ধরে ফেলে। এরপর যখন তার জ্ঞান ফিরে আসি তখন সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়, আর সে দেখে যে তাকে দুটো মহিলা এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছিল। এরপর তাদের মধ্যে একটা মহিলা তার কাছে আসি আর তার একটা হাত কাটতে শুরু করে, আর তারপর তার একটা পাও কেটে নেয়। আসলে এরা সবাই মানুষ খেকো ক্যানিবাল গ্রুপের মেয়েরা ছিল। তারা সবাই মরুভূমিতে খাওয়ার জন্য কিছু পায় না, সেই জন্য তারা মানুষদেরকেই খেতে শুরু করে। এই আসামিদের একটা শক্তিশালী টিম ছিল, যারা সবাই একসাথে মিলেমিশে কাজ করত। সেখানে অনেক হাত পা কাটা মানুষ ছিল, যাদেরকে এরা সবাই বন্দি করে রেখেছিল। আর যখনই তাদের খিদে পেয়ে যেত তখন তারা সেই বন্দীদের মধ্যে কোনো একজনকে বেছে নিয়ে তার বডির কোনো একটা পার্টকে কেটে রান্না করে খেয়ে ফেলত। আর এখন আরলানও তাদের শিকার হয়ে গিয়েছিল। সে বুঝতে পারে যে খুব শীঘ্রই তারও বডির বাকি পার্টগুলোকে তারা খেয়ে ফেলতে চলেছিল, আর এখন তাকে বেঁচে থাকার জন্য এখানে থেকে পালানো ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। কিন্তু তার এমন অবস্থার কারণে এখানে থেকে পালানোটাও অসম্ভব ছিল, কারণ সে এখন তার একটা হাত ও একটা পা হারিয়ে ফেলেছে, আর সেটার উপরে তাকে একটা শিকল দিয়ে এই রুমের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। এরপর তার মাথায় একটা আইডিয়া আসে, আর সে তার পুরো শরীরে নিজের ল্যাট্রিন লাগিয়ে নেয়। পরের দিন যখন সেই মহিলাটা আবারও তাকে নিতে আসে তখন সে তাকে ল্যাট্রিনে মাখামাখি হয়ে থাকতে দেখে তাকে শিকল থেকে মুক্ত করে দেয় আর তাকে পরিষ্কার করার জন্য বাইরে নিয়ে যায়। এরপর যখন সেই মহিলাটা জল আনার জন্য চলে যায় তখন আরলান কাছাকাছি থাকায় একটা লোহার রড নিজের কাছে লুকিয়ে রাখে। এরপর যখন সেই মহিলাটা তার কাছে এসে তাকে পরিষ্কার করতে শুরু করে তখন সেটা সুযোগ উঠিয়ে আরলান তাকে সেই রডের দ্বারা খুব জোরে আঘাত করে। এর ফলে সেই মহিলাটা নিচে পড়ে যায়। এরপর আরলান তাকে বারবার রডটার দ্বারা আঘাত করতে থাকে, যেটার ফলে সে তখনই মারা যায়। এরপর আরলান এক হাতের সাহায্যে মাটিতে ঘষতে ঘষতে সেখানে থেকে পালাতে থাকে। তখনই সে তার সামনে একটা স্কেটিং বোর্ড দেখতে পায়। এরপর সে তার উপরে শুয়ে সেখানে থেকে পালানোর চেষ্টা করে। মরুভূমিটা বিশাল বড় ছিল, সেই জন্য আরলান বেশি দূর যেতে পারে না, আর কিছু দূর চলার পরেই খিদে ও তৃষ্ণার কারণে অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে একটা লোক আসে, যে কিনা সেই এলাকায় বসবাস করত। সে না কমফোর্ট গ্রুপের লোক ছিল আর না ক্যানিবাল গ্রুপের। এর মানে সে একা একা নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াতো। সেই লোকটার অনেক বয়স হয়ে গিয়েছিল, সেই জন্য সে আজ পর্যন্ত ক্যানিবালদের শিকার হয়নি। এরপর সে আরলানকে একটা কার্টের মধ্যে রেখে তাকে কমফোর্ট গ্রুপের এলাকা পর্যন্ত পৌঁছে দেয়, যেখানে সমস্ত কমফোর্ট গ্রুপের লোকেরা থাকতো। সেই লোকটা আরলানকে সেখানে নামিয়ে দেয় আর আবারও সেখানে থেকে চলে যায়। এরপর আমাদেরকে 5 মাস পরের ঘটনাকে দেখানো হয়, যেখানে এখন আরলান তার কাটা পায়ের জায়গায় একটা কৃত্রিম পা লাগিয়ে নিয়েছিল। আর কমফোর্ট কলোনিতে এখন তার একটা নিজের ঘরও ছিল।
কমফোর্ট কলোনির লোকেদের লাইফস্টাইল একেবারেই আলাদা ছিল। সেখানে খাবারের দোকান থেকে শুরু করে ওষুধের দোকানও পর্যন্ত ছিল। এরপর আমরা একটা ক্যানিবাল পরিবারকে দেখতে পাই, যেটার হেড ছিল মিয়ামি ম্যান নামের একটা লোক, আর সে তার স্ত্রী আর তার একটা মেয়ের সাথে থাকতো। সেই লোকটা একজন ভালো আর্টিস্ট ছিল, আর সেই জন্য সে তার মেয়ের একটা পেন্টিংও বানায়। এরপর মিয়ামি ম্যান একটা মেয়ের কাছে যায়, যাকে সে বন্দি করে রেখেছিল। এরপর সে তাকে মেরে তার বডি টুকরো টুকরো করতে শুরু করে। এরপর তারা সবাই একসাথে বসে মানুষের মাংসের ডিনার করে। অন্যদিকে আমরা আরলানকে দেখতে পাই, যেখানে এখনো পর্যন্ত তার হাত পাকে খুব মিস করছিল, আর তার মনে মনে সেই ক্যানিবালদের উপরে প্রচুর রাগও হতে থাকে, কারণ তাদের জন্যই আজ তার এই অবস্থা হয়েছিল। পরের দিন আমরা দেখতে পাই যে আরলান একটা পিস্তল লোড করছিল। এরপর সে তাদের থেকে বদলা নেওয়ার জন্য কমফোর্টে থাকা একটা গুপ্ত দরজা দিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে মিয়ামি ম্যানের স্ত্রী তার মেয়েকে সাথে নিয়ে কিছু জিনিসপত্র নিয়ে আসার ব্যাপারে চিন্তা করে। এরপর সে তার মেয়েকে নিয়ে একটা গার্বেজ এলাকায় পৌঁছে যায়, আর সেখানে থেকে তারা দুজনে মিলে কিছু দরকারি জিনিসপত্র খুঁজতে থাকে। আরলান দূরে থেকেই তাদেরকে দেখতে পায়, আর সে তাদের দুজনের কাছে এসে মিয়ামি ম্যানের স্ত্রীর দিকে পিস্তল এম করে, কারণ সে জানতে পেরেছিল যে তারা ক্যানিবাল ছিল। এরপর ক্যানিবাল মহিলাটা তাকে ছেড়ে দেওয়ার জন্য প্রচুর অনুরোধ করতে থাকে, আর তাকে বলে, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু তখন আরলান বলে, আমিও তো তোমার মতো ক্যানিবালদের কাছে অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তবুও তারা আমার হাত পা কেটে দেয়, সেই জন্য আমিও তোমাকে ছেড়ে দেবো না। এই বলে সে তাকে শ্যুট করে। কিন্তু সেই বাচ্চা মেয়েটা কিছুই বুঝতে পারছিল না যে তার মায়ের সাথে এখন কি হয়েছে, কারণ সে ইনোসেন্ট ছিল। এটা দেখার পর আরলানে তার উপরে দয়া হয়, আর সে এখন সেই বাচ্চাটাকে নিজের সাথে রাখার সিদ্ধান্ত নেয়। এরপর তারা দুজনে সেই কমফোর্ট এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় সেই বয়স্ক লোকটা তাদেরকে দেখতে পায়। এরপর একটা দোকানে বাচ্চাটার একটা খরগোশ পছন্দ হয়। আরলান তার জন্য সেই খরগোশটা কিনে দেয়, আর তাকে নিজের সাথে করে তার ঘরে নিয়ে যায়। অন্যদিকে সন্ধ্যা হতে চলেছিল, আর এখনো পর্যন্ত মিয়ামির তার স্ত্রী আর মেয়ে ঘরে না ফেরার কারণে চিন্তিত হয়ে পড়ে, আর সে তাদেরকে খুঁজতে খুঁজতে সেই গার্বেজ ইয়ার্ড পর্যন্ত পৌঁছে যায়, যেখানে সে দেখতে পায় যে তার মৃত স্ত্রীর ডেড বডিকে কাকে খাচ্ছিল। কিন্তু সে তার মেয়েকে আশেপাশে কোথাও দেখতে পায় না। তখনই তার নজর সেই বয়স্ক লোকটার দিকে পড়ে, যে কিনা আবর্জনা স্তূপের মধ্যে কিছু খুঁজে বেড়াচ্ছিল। মিয়ামি তার কাছে যায়, আর তাকে নিজের মেয়েকে দেখিয়ে জিজ্ঞাসা করে যে, তুমি কি এই মেয়েটাকে কোথাও দেখেছো? লোকটা তার মেয়ে কোথায় গিয়েছে সেটা বলতে রাজি হয়, কিন্তু সেটা একটা শর্তের বিনিময়ে। সে বলে, তুমি প্রথমে আমারও একটা স্কেচ বানিয়ে দাও, তারপর আমি তোমাকে তোমার মেয়ের খোঁজ দেব। মিয়ামি এটাতে রাজি হয়ে যায়, কারণ তার কাছে এটা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। স্কেচ তৈরি হওয়ার পর বয়স্ক লোকটা মিয়ামি ম্যানকে ফাইন্ড কমফোর্ট লিখে দেয়। এর মানে তার মেয়ে এখন কমফোর্ট এলাকায় ছিল। অন্যদিকে রাতে আরলান সেই বাচ্চাটাকে নিয়ে একটা ক্লাবে যায়, যেখানে কমফোর্টের সবথেকে ধনী ব্যক্তি থাকতো, যার নাম ড্রিম ছিল। কমফোর্ট এলাকায় সেই লোকটা সবার হিরো ছিল, কারণ সে একাই এমন একজন ব্যক্তি ছিল যে তাদের জন্য ড্রাগস নিয়ে আসতো। সেই ড্রাগসটার আসল কাজ এটাই ছিল যে যারা সেই ড্রাগসটা নেবে তারা এক অন্য দুনিয়ায় পৌঁছে যাবে, যেটা কিনা একটা স্বপ্নের দুনিয়া ছিল, আর এটার জন্যই সবাই তাকে ড্রিম নামে ডাকে। এখানে আরলানও সেই ড্রাগসটা নেয়, আর অন্যদিকে সেই বাচ্চাটার খরগোশ তার কাছে থেকে পালিয়ে যায়। সেই জন্য সে এখন তার পিছু করতে করতে আরলানের থেকে অনেক দূরে চলে যায়, আর এইভাবে সে ড্রিমের কাছে পৌঁছে যায়, আর ড্রিম সেই বাচ্চাটাকে নিজের সাথে নিয়ে যায়। অন্যদিকে আরলানের উপরে সেই ড্রাগসের কাজ শুরু হয়ে যায়, আর সেই জন্য এখন তার আশেপাশের কোনো জিনিসের খেয়াল ছিল না, আর সে চলতে চলতে কমফোর্ট এলাকা থেকে বেরিয়ে আসে। এরপর সে এটাও বুঝতে পারে না যে মিয়ামি তার কাছে এসে পৌঁছে গিয়েছিল। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে কমফোর্ট থেকে অনেক দূরে দেখতে পায়, আর তার সামনে এখন মিয়ামি ম্যান দাঁড়িয়েছিল, যারাতে এখন আরলানের কৃত্রিম পাটা ছিল। এরপর মিয়ামি ম্যান তাকে নিজের মেয়ের স্কেচটা দেখিয়ে জিজ্ঞাসা করে যে, তুমি কি একে কোথাও দেখেছো? এরপর আরলান মিথ্যা কথা বলে যে সে তাকে দেখেনি। আসলে কমফোর্টে কোনো ক্যানিবালের প্রবেশ করা মানা ছিল, আর যদি কেউ সেখানে চলে যায় তাহলে সেখানকার গার্ড তাকে শ্যুট করে মেরে ফেলতো। সেই জন্য এখন মিয়ামি ম্যান আরলানের সাথে একটা ডিল করে। সে তাকে বলে, যদি তুমি আমার মেয়েকে কমফোর্ট থেকে খুঁজে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। এরপর আরলান সেটাতে রাজি হয়ে যায়। মিয়ামি ম্যান তাকে বলে, যদি তুমি এটা না করো তাহলে আমি তোমাকে যে কোনো উপায়েই খুঁজে বের করে মেরে ফেলবো। এরপর তারা দুজনে সেই কমফোর্টের দিকে যেতে শুরু করে, যেখানে রাস্তায় তাদের সামনে একটা ক্যানিবাল এসে পড়ে, যে কিনা মিয়ামিকে বলে, যদি তুমি এই মেয়েটার একটা পা কেটে আমাকে দাও তাহলে আমি তোমাকে গাড়ির ফিউয়েল দেবো। মিয়ামি এটার জন্য মানা করে দেয়, কিন্তু তারপর সেই লোকটা তাকে হুমকি দেয়, আর তাকে বলে, যদি তুমি এটাতে রাজি না হও
তাহলে আমি তোমাকে মেরে এই মেয়েটাকে নিয়ে যাব। এরপর মিয়ামি কোনো রকম ঝামেলা ছাড়াই তাকে আরলানকে দিয়ে দেয়। এরপর যখন সে আরলানকে নিয়ে সেখানে থেকে চলে যাচ্ছিল, তখন এই মিয়ামি পিছনে থেকে একটা ছুরি ছুঁড়ে মারে। এর ফলে সেই ক্যানিবালটা মারা যায়। এরপর মিয়ামি তার সমস্ত জিনিসপত্র নিয়ে নেয়, আর এটার সাথেই তার একটা হাতও কেটে নেয়। জেরার পর তারা দুজনে সেই লোকটার বাইকে করে আবারও কমফোর্টের দিকে যেতে থাকে। কিন্তু রাস্তার মাঝেই তাদের কাছে একটা বালির ঝড় এসে পড়ে। সেই জন্য তাদেরকে একটা টেন্টের কাপড়ের মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। এরপর ঝড় থামতে থামতে রাত হয়ে যায়। সেই জন্য মিয়ামি এখন ডিনারের জন্য সেই লোকটার হাতকে আগুনে পোড়াতে থাকে। তখনই আরলান তাকে জিজ্ঞাসা করে যে, তুমি ক্যানিবাল কিভাবে হয়েছিলে? এরপর মিয়ামি তাকে বলে যে, আমার বয়স যখন 16 বছর ছিল, তখন আমি একটা বোটের সাহায্যে আমেরিকাতে এসেছিলাম। আর যেহেতু আমি আমেরিকার কাছে আনঅথরাইজড পারসন ছিলাম, সেই জন্য পুলিশেরা আমাকে ব্যাড ব্যাচ বানিয়ে এখানে পাঠিয়ে দেয়। এরপর কথাবার্তা চলাকালীন তারা একে অপরের অনেক কাছাকাছি এসে পড়ে। কিন্তু তখন এই পিছনে থেকে কেউ মিয়ামিকে শ্যুট করে। আসলে সেই লোকটা কমফোর্ট গ্রুপের একজন ছিল, যে আরলানকে নিজের সাথে যাওয়ার জন্য বলে। এরপর আরলান একটু চিন্তাভাবনা করার পর তার সাথে চলে যায়। কিন্তু কমফোর্টে যাওয়ার পর তার কিছু ভালো লাগছিল না, কারণ সে এখন সেই মুহূর্তগুলোকে মিস করছিল যেগুলোকে সে মিয়ামির সাথে কাটিয়েছিল। সে তার জীবন বাঁচিয়েছিল, আর তারা একসাথে অনেক সময় কাটিয়েছিল। সেই জন্য এখন সে মিয়ামিকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। সে এখন সিদ্ধান্ত নেয় যে সে আবারও মিয়ামির কাছে ফিরে যাবে আর তার সাথে বাকি জীবন কাটাবে। পরের দিন সে আবারও সেই জায়গায় পৌঁছে যায়। যদিও সে সেখানে এখন মিয়ামিকে দেখতে পায় না, কিন্তু সে সেখানে থেকে তার সেই আর্টবুকটা পেয়ে যায়। এরপর সে সেটাকে তুলে নেয় আর আবারও কমফোর্টের দিকে ফিরে যেতে থাকে। এরপর আমরা সেই বয়স্ক লোকটাকে দেখতে পাই, যে এখন মরুভূমিতে একা বসেছিল। ঠিক তখনই সে কিছু দূরে অনেক কাককে উড়তে দেখতে পায়। এটা দেখার পর সে বুঝতে পারে যে নিশ্চয়ই সেখানে কিছু একটা গন্ডগোল আছে। এরপর সে যখন সেখানে যায়, তখন সে দেখে যে মিয়ামি অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর সে একটা কাক ধরে আর সে সেটাকে রান্না করে মিয়ামিকে খাওয়ায়। অন্যদিকে আরলান সেই স্কেচবুককে দেখতে থাকে, যেটাতে অনেকগুলো পেন্টিং আঁকা ছিল। তখনই সেখানে সে সেই বাচ্চা মেয়েটার স্কেচটাকেও দেখতে পায়। এটা দেখার পর আরলান সিদ্ধান্ত নেয় যে সে যে কোনো উপায়েই মিয়ামির মেয়েকে খুঁজে বের করবে। আর পরের দিন সে সেই মেয়েটার স্কেচটাকে নিয়ে কমফোর্টের সমস্ত লোকেদেরকে জিজ্ঞাসা করতে থাকে তাকে কেউ দেখতে পেয়েছে কিনা, কিন্তু সবাই না বলে দেয়। কিছুক্ষণ পর আরলান ক্লান্ত হয়ে যায় আর সে একটা জায়গায় বসে বিশ্রাম করতে থাকে। তখন সে মিয়ামির মেয়েকে দেখতে পায়, যে কিনা ড্রিমের ঘর থেকে বেরিয়ে আসা মহিলাদের সাথে ছিল। এখানে আমরা জানতে পারি যে ড্রিমের কোনো বাচ্চা ছিল না, সেই জন্য সে মিয়ামির বাচ্চাকেই অ্যাডপ্ট করে নেয়। এইভাবে আরলান এখন এটা জানতে পেরেছিল যে মিয়ামির মেয়ে কোথায় আছে, কিন্তু সে তাকে কখনো সেখানে থেকে নিয়ে আসতে পারবে না, কারণ ড্রিম হলো এই কমফোর্ট গ্রুপের সবথেকে রিচ আর পাওয়ারফুল লোক। এরপর আরলান ড্রিমের ঘরের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে প্রচুর মেয়েরা ছিল যারা ড্রাগস বানাচ্ছিল। এখানে ড্রিম তাকে জানায় যে আমার সমস্ত কিছু এই ড্রাগস বিজনেসের উপরেই টিকে আছে। তখন এই আরলান তাকে বলে যে আমিও এই সমস্ত মেয়েদের মতো এখানে কাজ করতে চাই, আর ড্রিম এটাতে রাজিও হয়ে যায়। এরপর ড্রিমের তার কাছে যায় তাকে তৈরি করার জন্য। ঠিক তখনই আরলান ওয়াশরুমে যাওয়ার বাহানা করে তার কৃত্রিম পায়ের মধ্যে থেকে একটা পিস্তল বের করে, আর বাইরে এসে সে ড্রিমের ওয়াইফকে নিজের গান পয়েন্টে নিয়ে নেয়। এরপর সে ড্রিমকে বলে, যদি তুমি এই বাচ্চাটাকে বাঁচাতে চাও, তাহলে ওই বাচ্চা মেয়েটাকে আমাকে দিয়ে দাও। এরপর তাকে বাধ্য হয়েই তার কথা মেনে নিতে হয়। এরপর সে সেই মেয়েটাকে সাথে নিয়ে কমফোর্ট এলাকা থেকে বেরিয়ে আসে। বাইরে আসার পর সে ড্রিমের ওয়াইফকে ছেড়ে দেয়, আর সে এখন মিয়ামির মেয়েকে সাথে নিয়ে ক্যানিবালের দিকে যেতে থাকে। কিছুক্ষণ চলার পর সে মিয়ামিকে দেখতে পায়, আর সে তাকে পেয়ে খুব খুশি হয়। এরপর আরলান তাকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু মিয়ামি তাকে মানা করে দেয় আর তাকে বলে, আমরা সবাই হলাম ক্যানিবাল, আর যদি তুমি আমাদের সাথে চলো তাহলে তোমাকে কেউ না কেউ মেরে ফেলবে। সেজন্য তোমার ভালো এটাই হবে যে তুমি আবারও কমফোর্টে ফিরে যাও। কিন্তু আরলান তবুও তার কথা মেনে নেয় না, আর সে তাকে বলে, আমি ফিরে যেতে চাই না, আমি শুধুমাত্র তোমার সাথেই থাকতে চাই। আর তুমি একজন ক্যানিবাল, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি তোমাকে খুব পছন্দ করি। ঠিক তখনই মিয়ামির মেয়ে তাকে বলে, আমার খুব জোরে খিদে পেয়েছি আর আমি নুডলস খেতে চাই। আর এখন তো সেখানে নুডলস পাওয়া যাবে না, সেই জন্য মিয়ামি ম্যান তার খরগোশকেই মেরে ফেলে আর সেটাকেই তাকে খাওয়ায়। এরপর তারা তাদের সুখের জীবনযাপন কাটাতে শুরু করে, আর এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়।